গত দিনের ক্লাসে আমরা চলতরিৎ চ্যাপ্টারের সূত্র যা ছিল সূত্র দেখছিলাম। তো আজকে আমরা এই সূত্রের উপর কিছু আমল টামল করবো, মানে যে কিছু প্রবলেম সলভ করবো আর কি। সৃজনশীল টিজনশীল সহ একসাথে যা আছে করবো। তো প্রথমত দেখো এখানে কি বলছে, 0 ডিগ্রি তাপমাত্রায় ম্যাঙ্গানিন তারের রোধ হচ্ছে 100 ওহম। তার মানে আমাদের কি বলা আছে, 0 ডিগ্রি তাপমাত্রায় যে রোধ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম বলতো? 0 ডিগ্রি তাপমাত্রার রোধকে আমরা বলতাম আর নট। আর নটের মান দেওয়া আছে কত? 100 ওহম। তারপরে বলছে 30 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত, তাহলে আমাদের থিটা সমান কত? থিটা সমান 30 ডিগ্রি। আর বলছে এই তাপমাত্রায় রোধ আর থিটা সমান কত, এবং আলফার মান বলে দেওয়া আছে। তাহলে বলতো এইখানে গতদিন আমরা প্রথম কোন সূত্র শিখছিলাম? গতদিন প্রথম সূত্র শিখছিলাম হচ্ছে আর থিটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তো খেয়াল করে দেখো তো এই ভাষায় আমরা সবকিছু জানি কিনা। এই যে আর নট আছে, আর নট জানি 1 + 1 তো 1। আলফার মানও প্রশ্নে দেওয়া আছে, এখানে প্রশ্ন মতো কেন দিয়েছি জানি না। আলফার মান প্রশ্নে দেওয়া আছে কত? 3 × 10⁻⁵। এই আলফার মান জানি, থিটার মান 30 ডিগ্রি। এগুলা বসাবো, বসাইলে এখান থেকে আমরা আর থিটার ভ্যালু সরাসরি পেয়ে যাব। এটাই হচ্ছে প্রথমটার আনসার। আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার প্রবলেম, মানে প্রথমটা আসলে কোনো প্রবলেমই না, 2 নাম্বারটা একটু ট্রিকি প্রবলেম। বলছে 25 ডিগ্রি তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। তার মানে আমাদেরকে বলছে যে আর 25 ডিগ্রি তাপমাত্রায় আমাদের রোধ কত? রোধ হচ্ছে 65 ওহম। জিজ্ঞেস করছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, তাহলে আর 200 সমান কত এটা জিজ্ঞেস করছে। তাহলে বলো আর থিটা সূত্র আমরা কি জানি? আর থিটা সমান, সূত্র জানি হচ্ছে আর। এখন বলো তাহলে আর 200, তাহলে এটার সূত্র কি হবে? আর নট ইন্টু 1 + আলফা। কতর জন্য বের করতেছি? এইখানে কতর জন্য বের করতেছি? তাহলে আলফা ইন্টু 200। এখন বলো তো এখানে আমরা সবকিছু জানি কিনা। এই যে আলফা জানি, প্রশ্ন দেওয়া আছে। আর নট এটা কি আমরা জানি? আর নট জানি না। আর নট বের করার জন্য এখানে 25 ডিগ্রিতে রোধ, এখানে যদি সূত্র দিই তাহলে আর 25 সমান কত? আর নট ইন্টু 1 + আলফা ইন্টু 25, যেহেতু 25 ডিগ্রিতে কাজ করতেছে। এইখান থেকে আমাদের আর নট এর ভ্যালু আসবে, এই আর নট এখানে বসাই দিলে আর 200 এর ভ্যালু পেয়ে যাবে। তো এখানে দুইটা সহজ সহজ প্রবলেম আমাদের গেল। তারপরে আসি আমরা। তো এখন দেখো তো কি বলছে, 42 মিনিট ধরে 200 ওহম একটা রোধকের মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করা যাবে। তাহলে বলো আমাদের যে পানিটা আছে, পানির ভর কত, যে পানিকে তাপ দিব? আচ্ছা, তাহলে পানির ভর হচ্ছে 7.5 কেজি। এটা কি দ্বারা প্রকাশ করি আমরা? এম দ্বারা। এখন এই পানির ভরকে কত তাপমাত্রা থেকে কত তাপমাত্রায় নিব? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100-তে নিব। এখন বলো যখন 0-তে ছিল তখন কি না বরফ ছিল না পানি ছিল? পানি ছিল। যদি এটা 0-র বরফ থাকতো তখন কিন্তু একটা সুপ্ত তাপ আসতো, গলন আসতো। যেহেতু পানির থেকে পানিতে আসে, এখানে গলনের কোনো বিষয় নাই। আমাদের ডেল থিটা, যেটা ডেল থিটা কত এখানে? ডেল থিটার মান হচ্ছে 100। ডেল থিটার মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা ডেল থিটা জানলাম। এখন তাহলে আমরা এখানে ডেল থিটা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, এস এর মান কত? 4200। এই যে 7.5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপে যদি নিতে চাই, কি পরিমাণ তাপ লাগবে আমরা কই থেকে বের করি? ms ডেল থিটা। এখন এখানে যদি মান বসাই, m এর মান 7.5, s এর মান 4200, আর ডেল থিটার মান কত? 100। এখান থেকে কার মান পাইলাম আমরা? h এর মান। কেন একটা h? এই কাজটা আমরা কি দিয়ে করব বলতো? এই যে তাপটা বাড়াচ্ছি, এটা কি দিয়ে বাড়াচ্ছি? এটা বাড়াচ্ছি আমরা কারেন্ট দিয়ে। তো কারেন্ট দিয়ে যে বাড়াচ্ছি, কত সময় ধরে কারেন্টটা কাজ করলো বলতো? কারেন্ট কাজ করছে 42 × 60, এত সেকেন্ড ধরে কাজ করলো। কত রোধের মধ্য দিয়ে? 200 রোধের মধ্য দিয়ে। তাহলে আর এর মান 200 ওহম। বলছে কি কি মানের তড়িৎ প্রবাহ লাগবে, তাহলে কিসের মান চাইছে? আই এর মান চাইছে। তাহলে বলো আমরা এইখান থেকে কারেন্টের জন্য এইচ সমান
স্কয়ার আরটি। এই জিনিস আমরা জানি। এখন এই আই স্কয়ার আরটি এটা কার সমান? এখান থেকে যে আমরা এমএস ডেল থিটা পাইছি, এমএস ডেল থিটার সমান। তাহলে এখন বলো সবই জানা, একমাত্র আননোন কে? একমাত্র আননোন হচ্ছে আই। ক্যালকুলেশন করলে কি মানের তড়িৎ লাগবে এখান থেকে আমরা পেয়ে যাবো। যদি সামনে যাই, দেখো এইটা কি আগেরটার মতো কিনা দেখো তো। বলছে যে নিউটনকে ডাক্তার 20 ডিগ্রি হতে 25 ডিগ্রি এবং 23 ডিগ্রি থেকে 27 ডিগ্রি তাপমাত্রার গরম পানি পান ও গোসলের জন্য পরামর্শ দিলেন। এই কথাটার আমরা কি বুঝি বলতো? খাওয়ার জন্য বা পান করার জন্য তার কি কি টেম্পারেচার লাগবে? 20 থেকে 25। আর গোসল করার জন্য কি টেম্পারেচার লাগবে? 27। তো এজন্য সে কি করছে? প্লাস্টিকের পাত্রে 12 ডিগ্রির পানি 2 লিটার পানিকে 90 ওহম রোধের পরিবাহীতে 20 মিনিট ধরে 1 ওহম চালনা করবে। প্রথমে বলছে কত জুল তাপ উৎপন্ন হবে। উৎপন্ন তাপ H সমান কি জানি আমরা? আই স্কয়ার আর আই কত? এখানে আই আছে। এই যে 1 এম্পিয়ার প্রবাহ চালনা করলো, কি পরিমাণ? 1 এম্পিয়ার। আই এর মান 1, তাহলে 1 স্কয়ার। আর হচ্ছে 90 আর টি 20, 20 মিনিট, 20 গুণ 60 করলে এখান থেকে কত আসে? এখান থেকে যদি করি তাহলে 6 নং 54 আর 54 দুগুণে 108। 108 এর পরে শূন্য থাকবে কয়টা? শূন্য থাকবে 1 2 3টা। এত হচ্ছে কি কোন এককে আসবে এটা বলো? একক আসবে। ক্যালোরি যদি চাইতাম, আমরা যদি চাইতাম ক্যালোরি, তাহলে এটার সাথে কত 0.24 দিয়ে গুণ করতাম। আচ্ছা আমাদের আসলো। এখন বলছে কত জুল উৎপন্ন হবে, তাহলে গেল ক নাম্বার চলে গেল। এখন হচ্ছে খ নাম্বার। এটা কিন্তু একটা বোর্ডে আসা প্রশ্ন, বোর্ডেই আসছে এটা। তো বলছে দেখতে না পাও, এখানে নিচে লেখা ছিল আর কি বোর্ডে আসা প্রশ্ন। তো বলছে যে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও যে কি এটা ব্যবহার করতে পারবে কিনা, উভয় কাজে ব্যবহার করতে পারবে কিনা। তার মানে কি আমার তার যে পানিটা আছে, এই পানি সে ব্যবহার করতে পারবে কিনা খাওয়ার পানের জন্য এবং গোসলের জন্য ইউজ করতে পারবে কিনা। এইটার জন্য দেখতে হবে যে পানির টেম্পারেচার আসলে কত হলো। এখন বলো আমরা পানির টেম্পারেচার বের করার জন্য কি সূত্র ইউজ করব? সূত্র ইউজ করব হচ্ছে এমএস ডেল থিটা সমান কত? 108300। এখান থেকে আমরা বের করব কার মান? ডেল থিটার মান। ডেল থিটার মান কত? 108300 ভাগ এমএস। আমাদের এখানে এম এবং এস দুইটার ভ্যালু দেওয়া আছে। কত কেজি পানি ছিল এখানে? 2 লিটার পানি মানে 2 কেজি পানি, এটা তো জানো। 1 লিটার পানি কি কেন কেন হয় না? কে বললো 1 লিটার সমান 1 কেজি হয় না? তোমার তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 12 ডিগ্রি যদি বাড়ে, আহামরি খুব একটা চেঞ্জ হয় না, বুঝছো? পানি পানি কি বাষ্প না তরল বলো? তরল। তরলকে যখন তাপ দেই সে কি খুব বেশি পরিমাণ বেশি হয়ে যায় নাকি অল্প পরিমাণ বাড়ে? তো যেই পরিমাণ বাড়ে না ওই পরিমাণটা আমরা নেগলেক্ট করতে পারি। অঙ্ক করার জন্য আমাদের নরমাল কনসেপ্ট 1 লিটার পানি সমান হচ্ছে 1 কেজি পানি। বুঝা গেল? 1 লিটার পানি সমান কত? 1 কেজি পানি। আমরা যে সরাসরি বলি যে পানির ঘনত্ব কত বলি বলো? 1000 কেজি পার। এইটা বলার সময় কি আমি বলে দেই যে এটা 4 ডিগ্রির জন্য? আমরা কি বলে দেই? তাহলে বলো যখন আমার টেম্পারেচার বাড়ে পানির ঘনত্ব কি বাড়া কমা হয় না? কিন্তু ওই জিনিসটা তো আমরা বলি না। আমরা সরাসরি ইউজ করি কি যে এই যে পানির ঘনত্ব 1 পার মিটার কিউব। এখন চলো একটা কাজ করি আমরা। আমরা যদি বলি যে তাহলে 1 মিটার কিউব পানির আয়তন কত? 1 মিটার আয়তন না, পানির ভর কত? 1000 কেজি। আচ্ছা 1 মিটার কিউব, 1 মিটার কিউবে কত লিটার হয় জানো? 1 মিটার কিউবে হচ্ছে 1000। এইখান থেকে যদি বলি যে 1000 লিটার পানির ভর কত হবে? 1000 বাই 1000। সরি 1000 লিটার পানির ভর এত, আমি 1000 বলতেছি না আসলে 1 লিটারের ভর চাচ্ছি। 1000 এই 1 মিটার কিউব 1000, হ্যাঁ 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। তাহলে বসাইলাম 1000 লিটার। তাহলে যদি চাই যে 1 লিটারের ভর কত, তাহলে কি 1000 নিচে চলে আসবে না? তখন 1000 ভাগে 1000 কাটা 1 কেজি। এই যে 1 লিটারের ভর 1 কেজি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যেকোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের এখানে 2 লিটার পানি ছিল, মানে পানি কতটুকু আছে?
2 কেজি পানি আছে। তার সাথে আমাদের এস, এস কত? 4200। ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো তো কি হয়? 2 টা শূন্য কাটা, 2 টা শূন্য কাটা। তারপর বাকিটা করো, ক্যালকুলেটর দিয়ে করো। 1084 ভাগ হচ্ছে 1080 ভাগ 84। এই কারোর কি ক্যালকুলেটর নাই নাকি? নাকি আমি ক্যালকুলেটর নিয়ে বসবো ক্লাসের মধ্যে? আমরা মান আসছে হচ্ছে 12.85। 12.85 কার মান? এটা হচ্ছে ডেল থিটার মান। তাহলে এখন বলো তো, একটু বুদ্ধি করে বলো, ডেল থিটা মানে কি? ডেল থিটা মানে কি শেষ টেম্পারেচার বোঝায়, নাকি বোঝায় যে শেষ থেকে পার্থক্য, তাই না? থিটা টু মাইনাস থিটা ওয়ান। আমরা বলতে পারি তাহলে আমাদের থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান কত? 12.85। তাহলে প্রথমে আমাদের থিটা ওয়ান কত ছিল? প্রথমে তাপমাত্রা কত ছিল এখানে? 12 ডিগ্রি সেলসিয়াস। এই থিটা ওয়ান এর মান যদি 12 বসাই, তাহলে থিটা টু এর মান কত আসবে? 12.85 প্লাস 12, তার মানে কত? 24.85 এত ডিগ্রি সেলসিয়াস। তো যদি 20 থেকে 25 এর মধ্যে থাকে তাহলে সে খাইতে পারবে, পান করতে পারবে। কোনটুকু? হ্যাঁ, হলো। এখন ডেল থিটা মানে কি? ডেল থিটা মানে কি? থিটা টু মাইনাস থিটা ওয়ান না? কিছুর জন্যই না, কিছুর জন্যই না। আমরা বের করতেছি এই পানির টেম্পারেচারটা কত হয়েছে, জাস্ট এটা দেখতে চাই। এইটা এখন দেখার দরকার নাই, এটা আমরা দেখতেছি না। আমরা জাস্ট দেখতেছি পানির টেম্পারেচার এখন কত হইল, থিটা টুটা কত হয় এইটা চেক করতে চাই। প্রশ্ন বাদ দাও, প্রশ্ন বাদ দিয়ে এখানে আসো। তাহলে এখন এখানে আমরা জাস্ট মানে দেখবো পানির টেম্পারেচার কত। তাহলে 12.85 প্লাস থিটা ওয়ান, থিটা ওয়ান প্রথমে ছিল 12, তাহলে হইলো কত? 24.85। তার মানে কি, যদি 20 থেকে 25 এর মধ্যে থাকে তাহলে সে পান করতে পারবে। তাহলে কি পানযোগ্য আছে এটা? আর যদি 23 থেকে 27 এর মধ্যে থাকে তাহলে সে গোসল করতে পারবে। তাহলে গোসলের যোগ্য আছে? এই হচ্ছে এইটাই, যে সে দুই কাজেই ব্যবহার করতে পারবে। এই জিনিসটা একটা বোর্ডের কার কার মধ্যে? কেন এখানে কে, কে কি করছে এখানে? ও কি? ও আচ্ছা, ও মিল্টন, আচ্ছা। এখানে মিল্টন দেখে তোমরা কি মিল্টনের পার্সোনালি নিতেছো নাকি? দেখো, তো এখানে হচ্ছে একটা বৈদ্যুতিক ইস্ত্রিতে কি বলছে, 200 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে। তাহলে 200 ভোল্ট মানে কিসের মান? ভোল্টেজের মান। 220 ভোল্ট। আর ক্ষমতা ডাব্লিউ সমান কি, সরি, ক্ষমতা ডাব্লিউ, ক্ষমতা পি, পি এর মান দেওয়া আছে কত? 1000 ওয়াট। আচ্ছা, এর রোধ কত? তাহলে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, প্রথমত জিজ্ঞেস করছে ক নাম্বারে রোধ কত, আর সমান কত। তাহলে পি এর সাথে ভি এর আর এর সম্পর্ক কি? পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। সূত্র মনে আছে? তিনটা সূত্র ছিল, পি ইজ ইকুয়াল টু ভি আই, পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এবং আরেকটা ছিল আই স্কয়ার আর। এই তিনটা সূত্র কি মনে আছে না ভুলে গেছো? তাহলে এখন আমি যদি রোধ বের করতে চাই তাহলে কোন সূত্র ইউজ করবো এখান থেকে? যেহেতু আমি ভোল্টেজ জানি, জানি, ইউজ করবো হচ্ছে ভি স্কয়ার বাই আর। সুতরাং আর এর মান কত? আর এর মান হচ্ছে ভি স্কয়ার বাই পি। বি স্কয়ার মানে কি? 220 এর স্কয়ার। সো লিখতে পারি 220 গুণ 220। মনে করো তুমি ঢাকা ভার্সিটির পরীক্ষায় বসে আছো, তখন তো 220 এর স্কয়ার করতে পারবে না, এটাকে লিখবা 220 গুণ 220 ভাগ 1000। লিখে কাটাকাটি হ্যাঁ, তাহলে এই দুইটা জিরো কাটবা। এখন তুমি যদি চাও যে এই 22 কে এটা দিয়ে কাটবা বা 22 গুণ 22 করবা, এখন তোমার জন্য জিনিসটা ইজি কম্পারেটিভ। তাহলে বলো তো 22 গুণ 22 কত হয়? 22 গুণ 22 হচ্ছে 484 ভাগ 10। এটা কত আসবে? 48.48.4। এটা হচ্ছে আমাদের রোধ এত। তারপরে জিজ্ঞেস করছে, যদি প্রতি ইউনিট শক্তির মূল্য বা বিদ্যুতের মূল্য 2 টাকা হয়, তবে 2 ঘন্টা চালালে কি পরিমাণ শক্তি যাবে, কি পরিমাণ টাকা যাবে। তাহলে খ নাম্বারের জন্য আমাদের বের করতে হবে ইউনিট। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার।
তাহলে আমরা যদি কিলোওয়াট আওয়ার চাই তাহলে আমাদের কত কিলোওয়াট আছে? 1000, 1000 ওয়াট আছে। এইটা হচ্ছে পি। আমরা মনে আছে যে বলতাম যে ডাব্লিউ সমান কি পিটি বাই 1000, গতকাল পি কত এখানে? পি এর মান 1000 টি। কতক্ষণ ধরে চলবে? 2 ঘন্টা। টি কোন এককে বসে মনে আছে? টি আওয়ারেই বসে, সরাসরি আওয়ারেই বসে, 60 না। কারণ 1 ইউনিট, ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, আওয়ার থাকবে তো ভাগ 1000। তাহলে আমরা 1000 1000 যদি কাটি তাহলে কত ইউনিট হয়? 2 ইউনিট। দুই দুই 1 ইউনিটের দাম যদি 2 টাকা হয়, 2 ইউনিটের দাম কত? 4 টাকা। তোমরা কেউ বিশ্বাস করো এটা যে একটা আয়রন যদি আমি 2 ঘন্টা চালাই তাহলে 4 টাকা খরচ হবে? আয়রনে, আয়রনে আরো বেশি বেশি খরচ হয়, বিদ্যুৎ খরচ আরো বেশি হয়। ধরো তুমি যদি 2 ঘন্টা চালাও কম হইলেও 20 টাকার মতো যাবে, 20-30 টাকা। এখন 1 ইউনিটের দাম হচ্ছে তোমার 5 টাকা থেকে শুরু হয়, 4.5 টাকা, 4.5 টাকা 5 টাকা থেকে শুরু হয়, শুরু হয়ে 20 টাকা পর্যন্ত দাম আছে, 15-20 টাকা পর্যন্ত দাম আছে। আচ্ছা এখন দেখো, বলছে কি যে 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইলেকট্রিক কেটলিকে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফোটে। শীতকালে একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট বেশি সময় লাগে। এটা হয় কক্ষ তাপমাত্রার কারণে। কেন হয় আমরা যদি একটু এক্সপ্লেন করি। মনে করো শীতকালে বাতাসের তাপমাত্রা কত থাকে? বায়ুর তাপমাত্রা কম থাকে, তাই না? মনে করো থাকলো হচ্ছে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। আর গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা কি থাকে? বেশি থাকে, তাই না? থাকলো হচ্ছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি এটাকে ফুটাইতে চাই তাহলে 20 থেকে কততে নিব? 20 থেকে নিব 100-তে। এইখানে 30 থেকে কততে নিব? 30 থেকেও নিব 100-তে। তার মানে কি বলতো, মানে ফুটানোর জন্য তো 100-তেই আনতে হবে, তাই না? তার মানে আমাদের এইখানে বেশি সময় কেন লাগতেছে? এখানে সময় বেশি কেন লাগতেছে? কারণ ডেল থিটার মান এখানে 80 আর এখানে ডেল থিটার মান 70। তাহলে তোমাকে, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন, আসলে খ নাম্বার এক্সপ্লেন করতেছি, খ যখন করব এখানে করব, আসতেছি পরে। আগে আমরা এই যে ক করে আসি। বলছে শীতকালে কেতলি কত ক্যালোরি তাপ উৎপন্ন করে? উৎপন্ন তাপ এইচ সমান আমরা কি এমএস ডেল থিটা দিয়ে করতে পারবো এখানে। ডেল থিটা জানি যে কত থেকে স্টার্ট হয়েছিল, কক্ষ তাপমাত্রা দেওয়া আছে? দেওয়া নাই। আমরা এইচ সমান কি দিয়ে করব? আই স্কয়ার আর টি করতে পারি, অথবা একটু আগে এখানে ডাব্লিউ সমান, ডাব্লিউ এর 3টা সূত্র শিখছিলাম। এই যে ডাব্লিউ এবং এইচ দুইটা আসলে সমান কথা, একই কথা। তাহলে এখন আমরা এইচ এর জন্য আই স্কয়ার আর টি জানি, ভি স্কয়ার বাই আর জানি, ভি স্কয়ার বাই আর টি। অথবা আমরা বলতে পারি হচ্ছে আই স্কয়ার, আই স্কয়ার আর টি। এখন এই যে মাঝখানের 3টা জিনিস, আই স্কয়ার আর, তারপরে ভি স্কয়ার বাই আর, এখানে হচ্ছে এক জিনিস এখানে লিখতে পারি হচ্ছে ভিআইটি, ভিআইটি। এই যে 3টা জিনিস, এই 3টাই আসলে কি বোঝায়? ক্ষমতা পি বোঝায় না? উৎপন্ন তাপ এইচ সমান, সরাসরি যদি ইউজ করি তাহলে বলা যায় এইচ সমান পিটি। তো এইটা যদি ধরো আমরা এখানে ইউজ করি তো তখন বলো পি এর মান এখানে কত আছে? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট এটাকে আমরা ওয়াটে নিয়ে গেলাম, 1000 ওয়াট ইনটু টাইম। বলো শীতকালে, শীতকালে কত সময়? গ্রীষ্মকালে 5 লাগে, শীতকালে 1 মিনিট বেশি সময় লাগে, তাহলে 6 গুণ 60। তাহলে এখানে যদি এরকম হয় তাহলে আনসার কত? 6 6 36। আর জিরো কয়টা? 3টা আর একটা 4টা, 2 3 4। যদি এটাকে দশমিক দিয়ে লিখি তাহলে 3.6 ইন্টু 10⁻⁴ এত জুল। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার, যে কি পরিমাণ তাপ লাগলো শীতকালে। আচ্ছা এখন দেখো, আমাদের বলছে যে কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণ নির্ণয় করে এই উক্তিটা যাচাই করো। আমাদের কি বের করতে বলছে বলতো? আমাদের এখানে বের করতে বলছে কক্ষ তাপমাত্রাটা কত ছিল, শীতকালে কত ছিল, গ্রীষ্মকালে কত ছিল। আমি যে কোনো একটা নিয়ে কাজ করি, দুইটা নিয়ে একসাথে করার দরকার নাই, একটা নিয়ে কাজ করি। ধরো আমার এইখানে কক্ষ তাপমাত্রা কত ছিল আমি জানি না, কক্ষ তাপমাত্রাকে ধরলাম থিটা ওয়ান। কিন্তু পানি যেহেতু ফুটাচ্ছি,
পানি ফুটাইলে পানির তাপমাত্রা θ2 মাস্ট কত হবে? 100 হবে। এইখান থেকে আমাদের যে ডেল থিটা কত হবে? ডেল থিটা হবে 100 মাইনাস θ1, এটা হচ্ছে ডেল থিটা। আমরা কি পরিমাণ পানিকে ফুটাই? পানির ভর কয় কেজি? 1 কেজি। 1 লিটার মানে 1 কেজি। টেম্পারেচার কত ডাজন্ট ম্যাটার, 1 লিটার মানে 1 কেজি। তারপরে এস, পানির জন্য এস কত? পানির জন্য এস হচ্ছে 4200। এখন আমরা যেহেতু শীতের জন্য একটা হিসাব করে রাখছি, তাহলে শীত দিয়েই করি। দেখো শীতের জন্য কি পরিমাণ তাপ লাগছে আমার? 36000। আবার এইখান থেকে যদি বলি যে এইচ, এইখান থেকে এইচ সমান কত? এমএস ডেল থিটা। এইটাও এইচ, আবার এইটাও এইচ, তাহলে আমরা বলতে পারি না যে আমাদের এমএস ডেল থিটা সমান কত? সমান হচ্ছে এই যে কত একক দশক শতক 3,60,000। তো এখান থেকে যদি আমরা বলি যে আমাদের ডেল থিটা কত হবে? 360000 ভাগ এম 1 কেজি গুণ 4200। এইখান থেকে 00 কাটা। এখন যদি হিসাব করি কত থাকে? 3600 ভাগ 42 থাকে হচ্ছে 85.7। 85.7। এখন বলো ডেল থিটা মানে আমরা আসলে কি জানি বলতো? 100 মাইনাস θ1। লিখলাম 100 মাইনাস θ1 সমান কত? 85.7। এখান থেকে যদি বলি যে θ1 এর ভ্যালু কত? θ1 এর ভ্যালু হবে 100 মাইনাস 85.7, বিয়োগ করলে পাবো 14.3 ডিগ্রি সেলসিয়াস। তার মানে শীতকালে আমার তাপমাত্রা কত ছিল? বায়ুর তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস। সেম ভাবে আমার কিন্তু এখানে যে এইচ বের করছি, টাইম ধরছিলাম 6 মিনিট। 6 মিনিট 5 মিনিট ধরে গ্রীষ্মকালের টেম্পারেচার বের হবে, কক্ষ তাপমাত্রা। ওইখান থেকে আমরা কি বলতে পারবো যে গ্রীষ্মকালে তাপমাত্রা সাপোজ 25 ডিগ্রি আসলো, আর শীতকালে আসলো বা 14 ডিগ্রি। তাহলে বলবো যে এই যে বলছে তাপমাত্রার চেঞ্জের জন্য হয়, কথাটা ঠিক আছে। তাপমাত্রা আসলে আলাদা আলাদা, এটা আমরা বের করে দেখাবো, দেখে বলবো যে কথাটা ঠিক আছে। তো গেল হচ্ছে এটা, আশা করি বুঝাইতে পারছি। তো এখন আমরা হচ্ছে এই যে গতকাল একটা সূত্র দেখছিলাম না, তারণ বেগের সূত্র। তারণ বেগ নির্ণয় করো। তারণ বেগ আমরা কি বলছিলাম? ভি না? তারণ বেগকে ভি দ্বারা প্রকাশ করছিলাম। তারণ বেগ ভি সমান কি শিখেছিলাম মনে আছে? বলো বলো। কি? আই বাই নাই। নাই মানে কি? নাই মানে হচ্ছে এন এ, ই, আই না, এন এ ই। আচ্ছা, তো আই, মানে কি? আই মানে হচ্ছে আমার কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো হচ্ছে 10 এম্পিয়ার। এন মানে কি ছিল? এন মানে ছিল এই যে প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের নাম্বার, কি পরিমাণ ইলেকট্রন ফ্রি ফ্লো করতেছে, কতগুলা? 10⁻28 ইন্টু এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আছে? মিটার স্কয়ার। তাহলে 1 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা কিসে যাবে? মিটার স্কয়ার। ইন্টু ই, মানে ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19। ক্যালকুলেশন যদি করি যা আসবে এটাই হচ্ছে আমাদের কারণ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরবর্তী যে প্রবলেম, এটা আপেক্ষিক রোধ টাইপের সূত্র, যেটা গতকাল মনে হয় আপেক্ষিক রোধ দেখাই নাই। আপেক্ষিক রোধের সূত্র কি ছিল? রো ইজ ইকুয়াল টু, মনে আছে আপেক্ষিক রোধ? আচ্ছা, আমি এর আগে হচ্ছে জিনিসটা কনসেপচুয়াল দেখাই। মনে করো যে আমাদের এখানে একটা লাঠি আছে। এখন লাঠি না, মনে করো এটা একটা সুড়ঙ্গ। আমার শখ হয়েছে এই সুড়ঙ্গ পার করব, সুড়ঙ্গ এদিক থেকে এদিকে যাব। এখন বলো তো, সুড়ঙ্গ ছোট থাকলে আমার কষ্ট বেশি হবে নাকি সুড়ঙ্গ লম্বা থাকলে কষ্ট বেশি হবে? তো সেম সুড়ঙ্গ, তাহলে যত লম্বা হয় তত কষ্ট বেশি হয়। কষ্ট মানে কি? কষ্ট মানে বাধা। বাধা মানে কি? বাধা মানে রোধ। তার মানে আমাদের সুড়ঙ্গের যে লেন্থ আছে, দৈর্ঘ্য এল যত বাড়ে বাধা তত কি হয়? বেশি হয়। তার মানে দৈর্ঘ্যের সাথে আমাদের রোধের সম্পর্ক কেমন? সমানুপাতিক। আর সমানুপাতিক আমরা কি বলতে পারি? এল বলতে পারি। আচ্ছা, এখন মনে করো লম্বার বিষয় না, এখন হচ্ছে আমি আর নতুন দিকে সুড়ঙ্গ পার হবো
লম্বায় সমান কিন্তু একটা চিকন আর একটা মোটা। এখন বলতো কোনটাতে বাধা বেশি? এখানে আমাদের যত যত হচ্ছে আমাদের ক্ষেত্রফল বাড়ে, ক্ষেত্রফল এ যত বাড়তেছে, বাধা তত কি হয়? বাধা তত কমে যাচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক কেমন? সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক হবে? ব্যস্তানুপাতিক। 1/a। এই দুইটাকে যদি একসাথে লিখি তাহলে লেখা যায় আর সমানুপাতিক L/A। সমানুপাতিক না দিয়ে যদি সমান দেই তখন কি চলে আসে? রো চলে আসে, L/A চলে আসে। যেখান থেকে আমরা বলতে পারি রো সমান কত? রো সমান হচ্ছে RA। তো এই ছিল আর কি আমাদের র এর কনসেপ্ট। এখন আমরা প্রবলেমে আসি। আমাদের একটা তামার তার আছে, যেই তারের রোধ আর সমান দেওয়া ছিল 15 ওহম। আচ্ছা, একটা তারকে আমি টানি বা যা খুশি করি, কি চেঞ্জ হবে না বলতো? সবসময় কোন জিনিসটা সেম থাকবে? রো যেটা, রো মানে কি? রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ। এইটা একটা কনস্ট্যান্ট। তুমি তামার তারকে টানো, চ্যাপ্টা করো, যা খুশি করো, আপেক্ষিক রোধ কখনো চেঞ্জ হয় না। আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ড করে? আপেক্ষিক রোধ ডিপেন্ড করে উপাদানের উপর। উপাদানের উপর এইসব ক্ষেত্রে এইখান থেকে সমানুপাতিক দেখাইলেও আমরা যখন সংজ্ঞা দেই তখন বলি যে একক দৈর্ঘ্য ও একক বিশিষ্ট কোন তারের রোধকে আপেক্ষিক রোধ বলে। এ এবং এল এই দুইটা যখন 1 হয় তখন যেই রোধ আসবে এই রোধকে আপেক্ষিক রোধ বলে। বুঝা গেল? তাহলে আমাদের রো সমান কত হবে তখন? আর 1/1। তার মানে তখন রো এর মান হবে R। দেখো এখানে কোনো এইসবের উপর কোনো চেঞ্জেস নাই। একমাত্র চেঞ্জেস হচ্ছে কার উপর? একমাত্র চেঞ্জেস হচ্ছে উপাদানের উপর। আরেকটা জিনিসের উপর আছে। আপেক্ষিক রোধের আরেকটা চেঞ্জেস আছে, এটা হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি বাড়ে কমে তখন আপেক্ষিক রোধ বাড়ে কমে। এমসিকিউ আসলে এগুলো হচ্ছে দাগাইতে হবে। এখন দেখো আর এর ভ্যালু দেওয়া আছে 15 ওহম। বলছে তারকে এমন ভাবে টেনে লম্বা করা হলো, মনে করি প্রথমে প্রথমে আমাদের তারের দৈর্ঘ্য L1 সমান ছিল L। এটাকে টেনে এমন ভাবে লম্বা করছি যেন দৈর্ঘ্য 4 গুণ হয়। তাহলে L2 সমান কত হয়? L2 সমান হয় 4। এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 1/4। প্রথমে এ ছিল, A1 ছিল এ, A2 সমান কত হয়? A2 সমান হয় 1/A/4। এইগুলা দেওয়া আছে। তাহলে এখন বলো, আমরা যদি বলি এইটা হচ্ছে R1, বলছে পরিশেষে রোধ কত, মানে R2 সমান কত, এটা বের করতে বলছে। আমরা জানি র কখনো চেঞ্জ হয় না। তাহলে 1 এবং 2 দুইটা কেসে আমরা র এর সূত্র দিই। র এর সূত্র দিলে বলতে পারবো না যে R1 A1/L1। এবং যদি বলি র, তাহলে কি বলতে পারবো? R2 A2/L2। কারণ কি, মানে তোমার 1 নাম্বার কনসেপ্ট বলো, 2 নাম্বার কনসেপ্ট বলো, রো কখনো চেঞ্জ হবে না, রো সবসময় সেম থাকবে। এইটাও রো, এইটাও রো, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো R1 A1/L1 সমান কি? সমান হচ্ছে R2 A2/L2। এখন আমরা এই যে সবগুলোর মান জানি না, মান বসাবো। মান বসালে একমাত্র আননোন কে আছে বলতো? একমাত্র আননোন আছে হচ্ছে R2। এই যে A1 L1 L2 A2 সবই জানি, বসাইলে অনেক কিছু কাটাকাটি যাবে। আর R1 এর মান জানি আমরা 15, জাস্ট হিসাব করলে আমাদের R2 বের হয়ে যাবে। তো দেখে দেখে বলতে পারবা যে R2 কত আসবে, কত আসা উচিত? দেখো আমরা দৈর্ঘ্য কত গুণ বাড়ছে বলতো? 4 গুণ। দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কি রোধ বাড়বে না কমবে? বাড়বে। কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ছে না কমছে? কমছে। তাহলে কমলে কি রোধ বাড়ে না কমে? বাড়ে। কয় গুণ বাড়বে? 4 গুণ। কই সমান থাকতেছে? দৈর্ঘ্যের জন্য 4 গুণ বাড়তেছে, প্রস্থের জন্য 4 গুণ বাড়তেছে। তাহলে 4 আর 4 মিলে 16 গুণ বাড়বে।
দৈর্ঘ্যের জন্য বাড়তেছে, প্রস্থের জন্য বাড়তেছে, কারোর জন্য কমতেছে না। তাহলে এখান থেকেও 4 বাড়তেছে, এখান থেকেও 4 বাড়তেছে। তাহলে 4 থেকে 16 গুণ বাড়বে, আর আগে ছিল 15। এইটা গুণ করলে আসবে 240। আমাদের টানার পরে এই তারের রোধ কত হয়ে যাবে? তারের রোধ হয়ে যাবে 240। জিনিসটা কি হয় চিন্তা করো। একটা তার ছিল, মোটা একটা তার। এই মোটা তারকে তুমি ধরে টান দিছো, টান দিলে সে হচ্ছে চিকনও হয়ে গেছে, লম্বাও হয়ে গেছে। তাহলে বলো তো দুই পাশ থেকেই বাধা পারবে না? লম্বা হয়ে গেছে দেখেও তোমার কষ্ট হবে, চিকন হয়ে গেছে দেখেও তোমার কষ্ট হবে। একমাত্র এটার ভিতর দিয়ে কারোর কারোর বডির ওজন যদি ধরো 40-এর আশেপাশে থাকে, তো চিকন হইলে তোমার কোনো সমস্যা নেই। দেখো তো এই পরের যে প্রবলেম আছে, আগেরটা বুঝাই দিলাম। আগেরটা বুঝে থাকলে এইটা এখান থেকে করবা, দেখবা। না পারলে আমারে বলবা, এখানে বিয়োগ টিয়োগ আছে, না পারলে আমারে বলবা যে ভাই পারি নাই, করাই দেবো। আসছে কই? আসছে কুয়েটে আসছে, খুব বেশি কঠিন জায়গায় আসা নেই, পারো আশা করি। আচ্ছা এখন দেখো এটা আমরা করি। কোনো বর্তনীতে 12 ওহম রোধ যোগ করলে বর্তনীর প্রবাহ 5:3 অনুপাতে কমে যায়। আমরা মনে করি যে আমাদের প্রথমে I1 কত ছিল? I1 ছিল 5i। পরবর্তীতে যখন রোধ যোগ করলাম, রোধ যোগ করার পরে I2 সমান কত হইলো? প্রথমে যদি 5 গুণ থাকে, তাহলে পরবর্তীতে রোধ যোগ করার পরে আমাদের হইলো 3i। আচ্ছা মনে করো প্রথমে আমাদের রোধ R1 ছিল R, তারপরে R2 সমান R এর সাথে 12, তাহলে 12 যোগ করছি, তাহলে R প্লাস 12। বর্তনীর পূর্বে রোধ কত ছিল? মানে পূর্বে রোধ বলতে কি আর এর মান চাইছে, এবং আর কত রোধ যোগ করলে প্রকৃত প্রবাহ অর্ধেক হয়ে যাবে। মানে এই যে 5i ছিল, এই 5iটা কত হয়ে যাবে? I3 সমান কত চাইছে? কত হবে? 2.5i, মানে 5i এর অর্ধেক হবে। এটা তো আমরা পরে যাই। প্রথমে আমরা কি বের করতে চাই? প্রথমে আমরা আর বের করতে চাই। তাহলে এখন বলো, আমরা কি ব্যাটারিতে কোনো চেঞ্জ করছি? আমরা ব্যাটারিতে কোনো চেঞ্জ করি নাই। ব্যাটারিতে যদি কোনো চেঞ্জ না করে থাকি, আমরা কি বলতে পারি না যে ভি সমান I1 R1? আবার যেহেতু ভি সমান 2 নাম্বার পয়েন্ট যদি ধরি, তাহলে I2 R2, তাহলে এইটাও ভি, এইটাও ভি। যেহেতু ব্যাটারি সেম, তাহলে আমরা বলতে পারবো কি এখান থেকে I1 R1 সমান I2 R2। খেয়াল করে দেখো তো I1 এর ভ্যালু কত? 5i। I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু হচ্ছে 3i। R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে R। R2 এর ভ্যালু কত? R প্লাস 12। কিছু কাটা যায় এখান থেকে? i কাটা। একমাত্র আননোন কে আছে? একমাত্র আননোন আছে R। এখান থেকে আমরা R এর ভ্যালুটা বের করবো। R এর ভ্যালু কত বের করবো। এখন তোমাকে বলছে যে আর কত রোধ যোগ করলে প্রকৃত প্রবাহ অর্ধেক হবে। ওই ক্ষেত্রে আমরা ধরবো I3 সমান কত? 2.5i। 5i ছিল, এখান থেকে আমরা আর থ্রিটা বের করব। কিভাবে বের করবো? তাহলে সেম বলতে পারি যে I1 R1 সমান কত? R3। 3 নাম্বার পয়েন্ট নিয়ে কাজ করলেই R3 চলে আসবে। প্রথমে রোধ ছিল সামথিং, ধরো এখানে আর সাপোজ এখানে আর এর মান সাপোজ কেন বের করে ফেলছো। যদি বের করি তাহলে আমাদের কি আছে? এইবারে আছে 5r, আর এইবারে আছে কত? 3r প্লাস 3 × 36। 5r যদি এই পাশে মাইনাস হয়, তাহলে 2r সমান 36। আর এর ভ্যালু কত আসবে? আর এর ভ্যালু আসবে 18। তো এখন বলো যে আমরা আর এর ভ্যালু হচ্ছে 18, এখান থেকে যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে I1 হচ্ছে কত? 5i R1, যেটা হচ্ছে R ছিল, এটার ভ্যালু 18 সমান I3। তো 3 নাম্বার কেসে I এর ভ্যালু কত হয়ে গেল? 2.5i ইনটু R3। যদি ক্যালকুলেশন করি, এটা কাটা 2.5 আর 5 এ কাটলে কত থাকে? 2 থাকে। এখান থেকে R3 এর ভ্যালু কত? 18 দুগুণে 36। আর কি পরিমাণ রোধ যোগ করা লাগবে বলো? এখানে 18 ছিল, হইল 36, তাহলে যোগ করা লাগবে কত? আরো 18 ওহম রোধ যোগ করলে এই যে থেকে নেমে আসবে। এখন দেখো এখানে সার্কিট আছে, এই সার্কিটের প্রবলেম যেগুলো আছে, একটা প্রবলেম এখান থেকে একটু দেখো তো যে কি আছে। আমি 2 মিনিট আসতেছি।
চলো আমাদের এখানে যে প্রবলেম আছে এই প্রবলেমে আমরা আবার দেখি, প্রবলেমের মধ্যে আসি, দেখি কি বলছে। বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা বের করো। তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে গেলে প্রথমে কি করতে হবে? তুল্য রোধ, তারপরে আইআর। তাহলে বলো দেখে দেখে যদি বলি, প্রথমে এই দুইটা কিসে আছে? এই দুইটা শ্রেণীতে আছে। শ্রেণীতে ২ আর ৪ মিলে ৬। তারপরে এই ৬ এর সাথে এই ৩ করতে হবে। তাহলে কি হবে? 1/6 প্লাস 1/3। যদি আমরা বলি তাহলে আরপি 1/rp সমান কত? 1/6 প্লাস 1/3। লসাগু কত? ৬ লসাগু, উপরে থাকবে ১ প্লাস ২। সুতরাং আরপি এর ভ্যালু যদি ক্যালকুলেশন করি কত আসবে? ৬/৩, তাই না? ৬/৩ মানে ২। এই যে টোটাল সমান্তরালেরটা আসছে ২, ২ এর সাথে আরো ২ আছে, মিলে কত টোটাল? ৪। আমাদের তুল্য রোধ হচ্ছে ৪, ব্যাটারিতে ভোল্টেজ হচ্ছে ১২ ভোল্ট। আমাদের প্রবাহ কত হবে? V is equal to IR। তাহলে I is equal to কত? V by R। V আছে ১২ আর তুল্য রোধ আসছে ৪, এখান থেকে I হচ্ছে ৩ অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের এখানে ক নাম্বারের যেটা। এখন বলছে যে এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র। এ থেকে সি যে অংশ আছে এই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র আঁকো এবং এক্স ওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র খাতায় মান সহ আঁকো। এইটাতে কি বলছে জানো? এটাতে বলছে যে আমাদের এখানে প্রথমত এসি অংশ, এক্স ওয়াই অংশ কই আছে? এক্স ওয়াই অংশ এখান থেকে এখানে। তো আমরা আমরা যদি বলি যে এক্স ওয়াই অংশের জন্য লেখচিত্র আঁকবো, ধরো এখানে হচ্ছে আমাদের এক্স পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের ওয়াই পয়েন্ট, সাপোজ। তো এখন আমাদের জাস্ট দেখতে হবে যে এইখানে কোন জায়গায় আমাদের ভোল্টেজ কত। ধরো এই দিকে আমরা ভোল্টেজ দিলাম, এদিকে আমরা কারেন্ট দিলাম। এখন এই প্রত্যেকটা পয়েন্টের আমাদের যে এ পয়েন্ট আছে, এক্স পয়েন্ট আছে, ওয়াই পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের ভোল্টেজ বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। সাপোজ এ পয়েন্টে আমরা পাইলাম হচ্ছে ভোল্টেজ 2, কারেন্ট 5। বিন্দুটা আমরা কই বসাবো? এখানে এক্স অক্ষ বরাবর 2, কারেন্ট আসছে 5। সাপোজ এইখানে আসার পরে বলো এইখানে যা ভোল্টেজ থাকে এখানে কি ভোল্টেজ সেম থাকবে না চেঞ্জ হবে? এখানে সেম থাকবে, তাই না? কারণ এটা সিরিজ, প্যারালালে ভোল্টেজ সেম থাকবে। এই জায়গায় ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট কি সেম থাকবে? কারেন্ট সেম থাকবে না। কারেন্টের কি করবে বলতো? বাড়বে না কমবে? এইখানে আমাদের হচ্ছে ভোল্টেজটা সেম থাকবে কিন্তু কারেন্টের মান কমে যাবে, তাহলে এই পয়েন্টটা নিচে নেমে আসবে। এইভাবে আমরা জাস্ট প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজের কারেন্ট বের করব, বের করে গ্রাফ আঁকবো। এটা কি পারা যাবে না সমস্যা হবে বলো? পারা উচিত কিনা? সেম ভাবে আমাদের হচ্ছে এক্স ওয়াই যখন বলছে তখন এক্স ওয়াই এর, হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ সেম থাকে সমান্তরালে, কারেন্ট সেম। তাহলে এখন ধরো এইটা আমি কোন পয়েন্টে আসছি? এইটা আমি ধরো আসছি উপরের এক্স পয়েন্টে। এক্স থেকে এইখানে নতুন একটা যদি নাম দেই, এই জায়গার নাম যদি দিই আমরা সি, তারপরে তো এখান থেকে এখানে আনলে কি চেঞ্জ হবে? ভোল্টেজ চেঞ্জ। তাহলে ভোল্টেজ যখন চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ হয়ে সামনে বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এই জায়গায় কারেন্টের ভ্যালু সেম। এইখানে কারেন্ট যা, এখানেও কারেন্ট তা, এই জায়গায় কারেন্টের ভ্যালু সেম। এই যে সেম কারেন্ট এদিকে আসলো। মানে এইভাবে আর কি এখানে আমরা গ্রাফটা কমপ্লিট করব। বুঝতে পারছো? যে এ থেকে একটা করছে এসি অংশের জন্য, একটা বলছে এসির জন্য, আরেকটা বলছে কার জন্য? আরেকটা বলছে হচ্ছে এক্স ওয়াই এর জন্য। যখন আচ্ছা এসি তখন আমরা ওই ভিতরে যাবই না। আমরা এতে বের করব, এখানে একটা বের করব, এখানে একটা বের করব, এখানে একটা বের করব, পুরা জিনিসটাকে একটা হিসেবে ধরবো। আর যখন এক্স থেকে ওয়াই তে যাব তখন এক্স থেকে ওয়াই তে যাব, গিয়ে কাজ করব। বুঝতে পারছো? এরকম আর কি। তো পয়েন্ট ধরে ধরে এটা গ্রাফ আঁকবা। যদি কেউ না পারো, না পারলে হচ্ছে জানাবা, এটা হোমওয়ার্ক থাকলো, সামনের দিন দেখাবো। এখন এইখানে যদি আমরা আসি, এখানে কি বলছে দেখো তো? বলছে যে উদ্দীপকের মোট তড়িৎ প্রবাহ সমান্তরালে, আর এই তিনটার সাথে একটা শ্রেণীতে আছে, তুল্য রোধ আসবে। তুল্য রোধ আছে ই জানি আমরা,
তো ই জানলে কি অভ্যন্তরীণ রোধ কি এখানে দেওয়া আছে? অভ্যন্তরীণ রোধ নাই। নাই মানে ই কে আমরা বি ধরবো, এটাই বি। আর যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকতো তাহলে ওই আর এর সাথে এই যে আর প্লাস আর একসাথে ইউজ করতাম, দুইটা রোধ একসাথে আসতো। যেহেতু অভ্যন্তরীণ রোধ নাই তাহলে এই ই আর বি একই কথা। তো এখন বলছে তড়িৎ প্রবাহ, এটা সবাই পারবে আশা করি। পরে বলছে ই এর মান পরিবর্তিত হয়ে 100 ভোল্ট হয়, তবে তড়িৎ প্রবাহ মাপার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখন জাস্ট একটা জিনিস আমি তোমাদের দেখাই। যদি এখানে আমরা বলি তুল্য রোধ কত আছে বলতো, আর তুল্য রোধ আর এখানে প্রথমে কত 10 10 10 এই তিনটা শ্রেণীতে সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কি হয় আর পি 1 বাই আর পি সমান 1 বাই 10 প্লাস 1 বাই 10 প্লাস 1 বাই 10 মানে মিলে কত 3 বাই 10, তাই না? তাহলে আর পি এর ভ্যালু কত 10 বাই 3 মানে 3.33। তাহলে আর এস কত হবে এই 10 এর সাথে 3.33 যোগ মানে 13.33। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। এখন ব্যাটারির ভোল্টেজ যদি 15 না হয়ে 100 ভোল্ট হয় তাহলে আমাদের কারেন্ট ফ্লো কত হবে? আই সমান ভি বাই আর। ভি কত 100 ভাগ আর কত 13.533। ক্যালকুলেশন করে দেখো তো কত আসে 100 ভাগ 13.33। 7.50 7.5। এখন আমাদের এখানে কারেন্ট মাপার জন্য কি ব্যবহার করছি? একটা এমিটার। এই এমিটারের রেঞ্জ দেওয়া আছে, এমিটারের রেঞ্জ কত 0.5 অ্যাম্পিয়ার। এই যে এমিটারের রেঞ্জ আছে এটা কি রেঞ্জের মধ্যে পড়ে নাকি এক্সট্রা রেঞ্জের মধ্যে চলে গেছে? আচ্ছা, তাহলে এমিটারে যখন আমাদের রেঞ্জের বাইরে চলে যায় তখন এমিটারকে বাঁচানোর জন্য আমরা কি করি? এমিটারের সাথে একটা শান্ট ইউজ করি। এইটা এখানে বলতে হবে যে এখানে একটা শান্ট ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? অতিরিক্ত কারেন্ট শান্টের মধ্যে যাবে। তো এই জিনিসটা কত মানের শান্ট ইউজ করব, কত রোধের শান্ট ইউজ করব, এটা এখানে ক্যালকুলেশন করে কত রোধ কম হওয়া লাগবে। তো এই জিনিসটা এখানে আমরা ব্যাখ্যা টেখ্যা করে তারপরে বলবো। তো গাণিতিক ব্যাখ্যা মানে কি? গাণিতিক ব্যাখ্যা দেখো এখানে অলরেডি হয়ে গেছে। আই এর ভ্যালু বের করছি। আই এর ভ্যালু বের করে আমরা দেখছি যে এখানে পাল্লার মধ্যে পড়ে না, বেশি হয়ে যায়। তো এখন যদি যদি এমিটারের রোধ এখানে দেওয়া থাকতো ধরো 10 ওহম 10 ওহম, তাইলে আমরা এখানে শান্টের রোধটাও বের করে দিয়ে দিতে পারতাম, যে বলতাম রোধ দেওয়া নাই। যদি এমিটারের রোধ থাকতো তাহলে আমরা বলতাম যে এখানে এমিটারের মধ্যে যে কারেন্ট যাইতে পারবে, এমিটারের মধ্যে কারেন্ট যেতে পারবে সর্বোচ্চ 5 এম্পিয়ার। মানে আই এ যদি বলি আই এ কত 5 এম্পিয়ার। বাকিটা কোন দিকে যাবে? বাকিটা যাবে শান্টের মধ্যে 2.5 এম্পিয়ার। দেখো তাহলে আমরা আই এ সূত্র শিখছিলাম কিসের জন্য? সূত্র শিখছিলাম আই জি এর জন্য। গ্যালভানোমিটার এমিটার সূত্র সেম সূত্র ইউজ করতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা হচ্ছে যদি এইটা দশম দেওয়া থাকতো, এর রূপ দেওয়া থাকতো তখন এস এর রূপটা বের করতে পারতাম আমরা ওই সূত্রগুলো ইউজ করে। বুঝা গেল? এইটা হচ্ছে তাহলে কি বের করতে বলছে? যে মানটা বের করে দেখাইতে বলছে যে শান্ট ইউজ করতে হবে। পরে আমরা ব্যাখ্যা লিখে দিব শান্ট কি করে অতিরিক্ত কারেন্ট তার মধ্য দিয়ে পাস করে দেয়। পরবর্তীতে দেখো বলছে সি আর ই বিন্দুর মধ্যে তুল্য রোধ হিসাব করো। সি আর ই কই? সি আর ই বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ হিসাব করো। মানে সি আর ই যদি যদি এই ক্ষেত্রে বলে থাকে, যদি এই এই চিন্তায় বলে থাকে ঠিক আছে, সি আর ই বলতে যদি এই অংশটা বুঝায় থাকে যে সি থেকে ই, তাহলে এই অংশটা হয়তো বুঝাইছে যে সি থেকে ই অংশ, বুঝছো? এই জায়গাটা বুঝাইতে পারে। তাহলে একটু দেখে আসি। আচ্ছা,
যাই হোক, তো এখানে আমাদের হচ্ছে আমি আসলে বুঝলাম না যে এটা আসলে এখানে প্রশ্ন দেওয়ার কি আছে, তাও বোর্ডের মধ্যে আসছে। তো এখানে তো আমি তুলনার আমি কেমনে হিসাব করবো এইটা গ নাম্বারের প্রবলেম, তাই না? প্রবলেমের মধ্যে আসলে এখানে একটা ঝামেলা আছে। বলা উচিত ছিল 3 মার্কের প্রশ্ন। তো এখানে সি আর ই এর মধ্যে কোনো রোধ নাই। রোধ নাই মানে রোধ হবে না, নাই, জিরো। R1 এবং R4 এর প্রবাহ মাত্রা একই হবে কিনা। এখন কি করতে হবে? R1 এখানে এবং এখানে কি আছে R5। প্রথমে আমরা এটাকে সিম্পল করে আঁকবো। তুল্য রোধের কথা পরে আগে এটাকে আঁকি আমরা। এভাবে থাকলে করতে পারবো না। তাহলে ব্যাটারি আমরা কই কই আঁকি বলো? আঁকার সময় বলছিলাম ব্যাটারি আঁকি কই? নিচে। রোধ দেওয়া শুরু করি এর যে এই পয়েন্ট থেকে, যেই রকম সার্কিটই থাকুক এইখান থেকে রোধ দিব। এইটা আমাদের কোন পয়েন্ট? এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে কয়টা তার বের হয়েছে বলতো? একটা। এ পয়েন্ট থেকে এখান থেকে একটা, এখান থেকে R1 গেল, R2 গেল। এখন এইটা কোন পয়েন্ট? এটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট কয়টা তার? দুইটা তার। একটা তার নিচে দিয়ে নিব, একটা নিচে দিয়ে নিলাম, আরেকটা তার কোন দিকে যাবে? আরেকটা যাবে আচ্ছা, এখন বলো উপরের যে তার, উপরের তার একটু পরে কোন পয়েন্টে গেছে? একটু পরে সি পয়েন্টে গেছে। সি তে যাওয়ার পরে সি আবার কয়টা পার্টে ভাগ হয়েছে? সি আবার পার্টে ভাগ হয়েছে। সি উপরে একটা গেছে, নিচে একটা গেছে। আচ্ছা, সি এর যে উপরের তার, সি এর উপরের তারে কোন রোধ আছে? উপরের তার ঘুরে ঘুরে তার কই নাই। যদি ঘুরে ঘুরে আসে R5 না, এখানে সি এর উপরের তারে ঘুরে ঘুরে এখানে R5 আছে। সি এর যে নিচের তার এটা, এখানে R4 আছে। এটা হচ্ছে R4। তো এখানে কোন পয়েন্টে গিয়ে মিলছে বলতো? সি গিয়ে মিলছে কই আবার? এফ এ না? এফ এ মিলছে। বি এর যে নিচের তার এখানে আছে R3। এখানে আমাদের আছে হচ্ছে R3, তাহলে নিচে দিয়ে টানলাম তার, এখানে আছে R3। এখন এইটা গিয়ে আবার এফ এর সাথে মিলে গেছে। এটা এফ এর সাথে মিলছে কোন বিন্দুতে? মিলছে হচ্ছে জি বিন্দুতে। এরপরে আমাদের এই জি গিয়ে হচ্ছে একদম কই মিলছে? একদম হচ্ছে ব্যাটারিতে মিলছে। এই হচ্ছে আমাদের সার্কিট। এখন বলো এইটা দেখতে ভালো লাগে না এটা দেখতে ভালো লাগে? আচ্ছা, এখন আমাদেরকে বলছে কি? আমাদেরকে বলছে R1 এবং R5 এর মধ্যে কারেন্ট একই হবে কিনা। এই যে R1 আছে, আর R1 টা কিসে আছে বলতো? R1 টা আছে সমান্তরাল শ্রেণীতে। মূল যে শ্রেণীতে মূল যে কারেন্ট I, ওইটাই কিন্তু R1। এখন R1 এইখানে আসবে, আসার পরে এখানে দুইটা পার্টে ভাগ হবে। ভাগ করার জন্য এখানে যে ভাগ হয়, ভাগটা বের করার জন্য আমাদের একটা রুল ছিল। নাম কি ছিল? নাম ছিল কারেন্ট ডিভাইডার রুল। আমরা বলছিলাম কারেন্ট ডিভাইডার রুল। মনে করো I1 এবং I2। ধরো উপরের তার দিয়ে I1 যাচ্ছে, নিচের তার দিয়ে I2 যাচ্ছে। I1 বের করার জন্য সূত্র কি ছিল? R1 প্লাস R2, উপরে থাকতো R2 ইন্টু I, এবং I2 এর সূত্র ছিল R1 প্লাস R2 ইন্টু R1 ইন্টু I। এটার মানে কি ছিল আমি যদি এক্সপ্লেন করে দেখো। যদি বলি I1 কোন তারের রোধ বলতো? উপরের তারের ফ্লো, তাই না? উপরের তারের যেই রোধ আছে টোটাল রোধ মিলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো R1। নিচের তারে যে রোধ আছে এই রোধকে আমরা কি বলবো? R2। তাহলে এখন আমাদের R1 এবং R2 এর জায়গায় কত আছে বলতো? R1 এবং R2 এর জায়গায়, R2 এর জায়গায় যেটা আছে ইজিলি বলতে পারি R3। R3 এর মান প্রশ্নে দেওয়া আছে কত? আচ্ছা, কারেন্ট ডিভাইডার আমি শোনো, কারেন্ট ডিভাইডার রুল যেটা আছে কালকে আমি ডিটেইলসে বুঝাবো না। আজকে জাস্ট এই পর্যন্ত জিনিসটা মাথায় রাখো। কারেন্ট ডিভাইডার আমি সামনের দিন টাইম নিয়ে ডিটেইলসে বুঝাবো। আজকে জাস্ট এই পর্যন্ত মাথায় রাখো যে এইদিকে I1 গেল, এই I1 টা এইখানে এসে আবার কয়টা পার্টে ভাগ হবে? এটার নাম দিলাম I3 এবং I4। তো এখন যে এই যে R5 আছে, R5 এর মধ্যে কোন কারেন্ট যাচ্ছে? এই আই, বড় বড় আই যেটা, এটা কি জীবনেও এই I3 সমান হবে? জীবনে সমান হবে না। কারণ কি এখানে একবার পার্ট হয়েছে, আরেকবার পার্ট হয়েছে, পার্ট হইতে তো অনেক ছোট হয়ে গেছে। এই আর কি। এখন ধরো যদি এইখানে একটা রুট থাকতো, এইখানে একটা রুট দিয়ে যদি বলতাম যে এটা হচ্ছে R6, তাহলে এখন বলতো R1 এবং R6 থাকবে। কারণ কি এইখানে মূল ফ্লোটা আবার
একসাথে চলে আসে। এই হচ্ছে এই প্রবলেম। সামনে আরো কয়েকটা প্রবলেম আছে। এই প্রবলেম গুলো আমরা সামনের দিন করব। এখানে আর কয়েকটা প্রবলেম নেওয়া আছে। ওদের দিয়ে রাখবো পিডিএফ এর মধ্যে। একটু বাসায় প্র্যাকটিস করবা যে পারা যায় কিনা দেখো এই প্রবলেম গুলো। যদি পারো তাহলে ভালো, না পারলে সামনের দিন এই প্রবলেম সাথে আরো দুই একটা প্রবলেম নিয়ে 16 চ্যাপ্টার এখানে হচ্ছে শেষ করবো আর কি। সবাই বাসায় প্র্যাকটিস করো, ভালো মতো প্র্যাকটিস করলে পরীক্ষা ভালো দিবা, সবারই ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।